হ্যালো লার্নার্স, সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল দ্য ফিজিক্স উইথ মিতুল। আমরা গত ক্লাসে পড়েছিলাম পরিমাপ ও এককে। কি পড়েছিলাম? পরিমাপ ও এককে বিভিন্ন ভৌত রাশি, ওই ভৌত রাশির একক, ভৌত রাশি কয় প্রকার, স্কেলার রাশি, ভেক্টর রাশি, এবং আমরা ওই ভৌত রাশি বিভিন্ন ধরনের একক পড়েছিলাম। তার মধ্যে দুটো মেন পড়েছিলাম, সিজিএস একক আর এসআই একক। তো আজকে ওই সিজিএস ও এসআই একক আর প্রমাণ মিটার, প্রমাণ সময়, বিভিন্ন মাপের একক, এগুলো আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। কি কি এসআই এককের প্রতীক ব্যবহারে আন্তর্জাতিক নিয়ম কি কি আছে, প্রমাণ মিটার ও প্রমাণ সময় কি, বিভিন্ন মাপের একক, মাত্রীয় সমীকরণ। আজকে এই টপিকগুলো আমরা খুব সুন্দরভাবে বুঝবো। দেখো, তাহলে প্রথমে আসি এসআই এককের প্রতীক ব্যবহারে আন্তর্জাতিক নিয়ম কি। এসআই এককের যে প্রতীকগুলো আছে সেগুলো ব্যবহারে আন্তর্জাতিক নিয়ম, কিছু নিয়মস আছে, রুলস ফলো করে। এক নম্বর রুলস যেটা, সেটা হচ্ছে গিয়ে না, কোনো এসআই একককে যখন আমরা লিখবো তখন তার প্রথম লেটারটা অবশ্যই স্মল লেটারের হবে। যেমন আমি বলি দৈর্ঘ্যের এসআই একক মিটার, তাহলে মিটারকে যদি আমরা লিখি তাহলে এইটা লিখতে হবে। এইটা যদি আমরা লিখি মিটার, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। অর্থাৎ আমার বলার বক্তব্য এটাই যে কোনো এককে যখন আমরা লিখবো, এককের যখন আমরা নামটা যখন লিখবো তখন তার প্রথম লেটারটা অবশ্যই কি হবে, স্মল লেটারের হবে। আচ্ছা, এবার তার পরের বিষয়টা হচ্ছে যে যদি এই এককগুলো যদি আমরা ফুল না লিখে, পুরো নাম না লিখে যদি আমরা শর্ট ফর্মে লিখি, অর্থাৎ এই এককগুলোর প্রতীক ব্যবহার করি, সেক্ষেত্রে কি হবে, 2 নম্বর নিয়ম হচ্ছে গিয়ে যে এককগুলো যখন আমরা প্রতীক ব্যবহার করব, প্রতীক বলতে আমি বলতে চাইছি যেমন এসআই পইতে আমাদের দৈর্ঘ্য একক মিটার, তাহলে মিটারের প্রতীক হচ্ছে গিয়ে এম। তাহলে এই যখন আমরা প্রতীক ব্যবহার করব তখনও কিন্তু তার ক্ষেত্রেও আমাদের সেই একই রুলস ফলো করবে, আমরা স্মল লেটারই লিখবো। বাট যদি ওই এককটা কোনো বিজ্ঞানীর নাম অনুসারে হয়, যেমন আমি বলছি বলের একক কি, বলের এসআই একক হচ্ছে গিয়ে নিউটন, তাহলে এই যে নিউটন, এটা তো বলের এসআই একক, আমরা যখন লিখেছি স্মল লেটার লিখেছি, ঠিক আছে, কিন্তু যখন এর প্রতীকটা আমরা লিখবো নিউটনের, তখন কিন্তু ক্যাপিটাল হবে। তাহলে প্রতীক কখন ক্যাপিটাল হচ্ছে, কোনো এককের প্রতীক লেখার সময় ক্যাপিটাল তখনই হবে যদি ওই এককটা কোনো বিজ্ঞানীর নাম অনুসারে হয়। বুঝালো? আরো আছে, যেমন হচ্ছে কি আমাদের ভোল্ট আছে, ভোল্টেরও যখন আমরা প্রতীক লিখবো তখন ক্যাপিটাল ভি। জুল আছে। তাহলে এই গেল আমাদের 2 নম্বর। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে আমাদের যে নিয়মটা সেটা হচ্ছে গিয়ে যে যখন কোনো একককে আমরা লিখবো, কোনো এককের যখন আমরা প্রতীক লিখবো তখন সেই এককের প্রতীক লেখার সময় কোনো ফুল স্টপ বা কোনো কমা চিহ্ন দেওয়া যাবে না। কিরকম? যেমন আমি বলছি মিটার, মিটার পরে কোনো ফুল স্টপ বা কমা চিহ্ন দেওয়া যাবে না। কিংবা কিলোমিটার, কিলোমিটার পরে কোনো ফুল স্টপ বা কমা চিহ্ন দেওয়া যাবে না। এগুলো করলে কিন্তু অবশ্যই আমাদের ভুল হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে না, আমাদের যখনই কোনো একককে লিখতে হবে তখন তার পরে কোনো ফুল স্টপ বা কোনো কমা চিহ্ন দেওয়া যাবে না, এইভাবে আমাদের লিখতে হবে। তারপরের বিষয়টা, যদি কোনো এককটাকে যদি আমরা লব্ধ একককে প্রকাশ করি, সেই লব্ধ একককে প্রকাশ করার জন্য দুটো লব্ধ একক প্রকাশ করার জন্য ওই লব্ধ এককের মধ্যে যে মূল এককগুলো থাকে সেই মূল একক দুটোকে কিন্তু আমরা কি করব না, সেই মূল এককগুলোকে আমরা স্পেস দিয়ে লিখবো না। কিরকম আমি বলছি, যেমন আমি ন্যানোমিটার বলছি, ন্যানোমিটারকে আমরা ন্যানোমিটার লিখবো না, এটাকে কি লিখবো, ন্যানোমিটার, এভাবে লিখতে হয়। তাহলে এই গেল আমাদের এককের এসআই পইতে এককের প্রতীক ব্যবহারের কিছু নিয়ম। আরো আছে, যেমনটা কি না, যদি আমরা কোনো একক যদি বহুবচন বোঝাই তাহলে সেই বহুবচন বোঝাতে আমরা এস বা ইএস যোগ করবো না এককের শেষে। যেমন 1 কিলোমিটার ইটস ওকে, বাট 20 কিলোমিটার কিমিজ ইটস নট ওকে। 1 কিলোমিটার ইটস ওকে, বাট 20 কিমিজ
ইটস নট ওকে। এখানে 20 প্লুরাল নাম্বার চলে আসছে, তার জন্য আমরা যদি কিমির সঙ্গে এস যোগ করি সেটা কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এখানে কি করতে হবে, 20 কিমি আমাদের ব্যবহার করতে হবে, এটাই লিখতে হবে। তাহলে এককের বহুবচন হয় না, এস বাই এস যোগ হয় না। দ্বিতীয় কথা হচ্ছে কোন এককের ভাগ বোঝাতে আমরা অবশ্যই তির্যক চিহ্ন ব্যবহার করব। তির্যক বলতে স্ল্যাশ যেটাকে বলা হয়। আমি যেমন বলছি যে বেগের এসআই একক কি, বেগের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এটাকে কখনোই আমরা ভাগ আকারে লিখবো না। যখনই ভাগের ব্যাপারটা আসবে কোনো এককে, সেক্ষেত্রে আমরা কি করব, মিটার পার সেকেন্ড এই তির্যক চিহ্ন ব্যবহার করব, তির্যক রেখা ব্যবহার করব, অর্থাৎ স্ল্যাশ ব্যবহার করব। কিন্তু হ্যাঁ, এখানেও একটা লিমিটেশন আছে, কি না, এই তির্যক কিন্তু একবারে বেশি ব্যবহার করা যাবে না। তির্যকটা একবারের বেশি ব্যবহার করব না। যদি আমাদের মিটার, নিউটন পার মিটার, পার কেজি এরকম কোনো একক থাকে, সেটা কিন্তু অবশ্যই ভুল। এটা কিভাবে লিখবো, নিউটন পার মিটার। তখন আমরা এই এককটাকে যখন আমরা লিখবো, তখন আমরা কি লিখবো, নিউটন মিটার ইনভার্স কেজি ইনভার্স, তখন আমরা ইনভার্স করে লিখবো। দুবার কিন্তু স্ল্যাশ ব্যবহার করা যাবে না। আচ্ছা, আবার আমরা জানি যে উষ্ণতার প্রমাণ একক হচ্ছে কেলভিন। সেক্ষেত্রে কেলভিনকে লেখার সময় ডিগ্রি কেলভিন লেখা চলবে না, জাস্ট কেলভিন। কিন্তু ডিগ্রি কেলভিন লেখা যাবে একটা সময়, কখন না, যখন উষ্ণতার পার্থক্য বোঝাবে, তখন কিন্তু ডিগ্রি কেলভিন লেখা যাবে, তখন ডিগ্রি কেলভিন লেখা যেতে পারে। কিন্তু শুধুমাত্র উষ্ণতা বোঝাতে সেক্ষেত্রে আমরা ডিগ্রি কেলভিন ব্যবহার করবো না, শুধুমাত্র কেলভিন ব্যবহার করবো। তাহলে এই গেল আমাদের এসআই পড়িতে এসআই এককের প্রতীক ব্যবহার কতগুলি আন্তর্জাতিক নিয়ম। এবার আমরা দেখব পরের বিষয় যেটা, সেটা হচ্ছে গিয়ে কি না, প্রমাণ মিটার কি। প্রমাণ মিটার কি হয় না, আগেকার দিনে দেখবে যে আজ থেকে ঠিক 200 বছর পিছিয়ে যাও, তুমি দেখবে যে ওই সময় কিন্তু কোনো উন্নত মানের ওজন মাপার যন্ত্র তখন আবিষ্কার হয়নি। তখন দাঁড়িপাল্লা দিয়ে ওজন করা হতো যদিও, কিন্তু বাটখারা হিসেবে ব্যবহার করা হতো বিভিন্ন ধরনের পাথর, বিভিন্ন ধরনের একটা লোহার খণ্ড বলতে পারো। তো এগুলো এদের নির্দিষ্ট কোনো পরিমাণ ছিল না, জাস্ট এটাকে ওরা অ্যাজাম্পশন হিসেবে ধরে বা একটা প্রমাণ মান হিসেবে ধরে ওরা ওই জিনিসটাকে ব্যবহার করতো আগে। আজ থেকে ঠিক 2 বছর আগে যদি তুমি পিছিয়ে যাও, সেক্ষেত্রে সিমিলারলি তাহলে বিভিন্ন ধরনের ভর পরিমাপ করতো। তাহলে আমরা দেখবো যে প্রমাণ মিটারটা কি অ্যাকচুয়ালি। প্রমাণ মিটার এলো কোন 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 বস্তুকে যে আমরা 1 মিটার বলছি, সেই 1 মিটারটা কোন দূরত্বকে বোঝাচ্ছে, কোথা থেকে এলো সেই 1 মিটার, সেটা আমরা দেখবো। এটাও যদিও একটা অ্যাজাম্পশন বলতে পারবো। নাকি 1 মিটারটা কি না, ফ্রান্সের প্যারিস শহরে ওজন পরিমাপের একটা কার্যালয় আছে। সেখানে ইরিডিয়াম আর প্ল্যাটিনিয়াম ধাতু আছে, একটা সংকর ধাতু, এই দুটো ধাতুর মিশ্রণে একটা সংকর ধাতু আছে। সেই সংকর ধাতুর একটা দণ্ড আছে, সেই দণ্ডের দুটি দাগের মধ্যবর্তী দূরত্বকে আমরা কি বলবো, 1 মিটার বলবো। কিরকম, তাহলে আমরা দেখলাম যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্ল্যাটিনাম ও ইরিডিয়াম, প্ল্যাটিনাম ও ইরিডিয়াম এই সংকর ধাতু, একটা সংকর ধাতু, এই দুটো ধাতুর মিশ্রণে সংকর ধাতু হচ্ছে প্ল্যাটিনাম ও ইরিডিয়াম। হ্যাঁ, এদের রেশিওটা কি 90:10। এই রেশিও সংকর ধাতু দুটোকে, এই রেশিও প্ল্যাটিনাম ও ইরিডিয়ামকে নিয়ে একটা সংকর ধাতু তৈরি করা হচ্ছে। সেই সংকর ধাতুর একটা দণ্ড আছে, যেই দণ্ডের দুটি দাগের মধ্যবর্তী দূরত্বকে আমরা প্রমাণ মিটার বা 1 মিটার হিসেবে ধরে নেওয়া হয় আর কি। এবার এখানে একটা বিষয় হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কেন না, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কিন্তু উল্লেখ করা একান্তই প্রয়োজন। কারণ হচ্ছে আমরা জানি যে যদি কোনো বস্তুর উষ্ণতার পরিবর্তন হয়, কঠিন বস্তুর ক্ষেত্রে যদি উষ্ণতার পরিবর্তন হয়, সেক্ষেত্রে কি হয়, তার দৈর্ঘ্য প্রসারণ ঘটতে পারে। সেক্ষেত্রে কিন্তু প্ল্যাটিনাম ও ইরিডিয়ামের যে প্রমাণ মিটারটা ধরেছি, সেটা কিন্তু প্রমাণ মিটারটারও পরিবর্তন ঘটতে পারে, 1 মিটার যেটা আমরা ধরে নিয়েছি। তার জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওর কোনো দৈর্ঘ্য প্রসারণ ঘটে না, তার জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার কথাটা আমরা
আমাদের উল্লেখ করতে হয়। আরেকটা বিষয় যে প্ল্যাটিনাম ও ইরিডিয়াম কেন সংকর ধাতু ব্যবহার করা হলো, অন্য কোনো ধাতুতেও ব্যবহার করা যেতে পারতো, কারণ প্ল্যাটিনাম ও ইরিডিয়াম এই সংকর ধাতু ব্যবহার করার কারণটা হলো গিয়ে যে এই দুটো ধাতুর মিশ্রণ যেটা সংকর ধাতু, সেই সংকর ধাতু খুব স্ট্রং, মানে সহজে ক্ষয়ে যায় না আর কি। তার জন্য এটা সহজে ক্ষয়ে না গেলে অনেক বছর টিকবে জিনিসটা। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের গণনায় ভুল হবে না, তার জন্য এটা সংকর ধাতু ব্যবহার করা হয়েছে প্ল্যাটিনাম ও ইরিডিয়াম। তাহলে এটাকে আমরা কি বলবো, প্রমাণ মিটার। আচ্ছা, এরপরে আসছি আমরা, তাহলে এই প্রমাণ মিটার যেটা, তাহলে এটা গেল পুরোনো যুগের একটা মিটারের একটা সংজ্ঞা। আধুনিক সংজ্ঞা কি না, আধুনিক সংজ্ঞাটা ধরা হয়েছে আলোর বেগের থেকে, শূন্য মাধ্যমে আলোর বেগের ক্ষেত্রে আধুনিক মিটারের আধুনিক সংজ্ঞাটা ধরা হয়েছে কি না, শূন্য মাধ্যমে আলো 1 সেকেন্ডে 1/2997925458 এত অংশ সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো প্রমাণ মিটার। মিটারের আধুনিক সংজ্ঞা এটা। তাহলে শূন্য মাধ্যমে আলো 1 সেকেন্ডের এত অংশ, মানে বুঝতে পারছো কতটা কম, 1 সেকেন্ডকে আবার এত দিয়ে ভাগ করে যেটা পাবো, তার ওই অংশ ওই পরিমাণ সময়ে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি বলবো, 1 মিটার বলে ধরবো। আচ্ছা, এটা গেল মিটারের আধুনিক সংজ্ঞা। এর পরের বিষয়টা হচ্ছে কি, আমাদের মিটারের আধুনিক সংজ্ঞার পরের বিষয় যেটা, সেটা হচ্ছে কি আমরা দেখবো যে প্রমাণ সময়, যেটাকে আমরা 1 সেকেন্ড বলছি, কোন সময়টাকে আমরা 1 সেকেন্ড বলে ধরছি, কি কোন সময়টাকে 1 সেকেন্ড বলে ধরছি আমরা না, ধরে নিবে ওই ফ্রান্সের প্যারিস শহরে কি আছে, একটা ধাতু আছে কি, সিজিয়াম 55 133। তোমরা জানো সিজিয়ামটা কি ধাতু, সিজিয়ামটা হচ্ছে কি একটা তেজস্ক্রিয় ধাতু, তাই না, তেজস্ক্রিয় মৌল। সেই তেজস্ক্রিয় মৌল এই পরমাণুটার সিজিয়াম, এই পরমাণুর একটা প্রমাণ চৌম্বক ক্ষেত্রে রাখা হয়েছে। প্রমাণ চৌম্বক ক্ষেত্রে যদি রাখা হয়, প্রমাণ চৌম্বক ক্ষেত্রে রাখলে যদি কত হয়, এত সংখ্যক পূর্ণ অভ্যন্তরীণ কম্পন, তাহলে সিজিয়াম ওই ফ্রান্সের প্যারিস শহরে যে ওজন কার্যালয় আছে বা পরিমাপ কার্যালয় আছে, সেই পরিমাপ কার্যালয়ে সিজিয়াম পরমাণুর প্রমাণ চৌম্বক ক্ষেত্রে এত সংখ্যক পূর্ণ অভ্যন্তরীণ কম্পন কমপ্লিট করতে যে সময়টা নেয় তাকে আমরা 1 সেকেন্ড বলে ধরে নিই। তাহলে সিজিয়াম পরমাণুর প্রমাণ চৌম্বক ক্ষেত্রে রেখে যদি এত সংখ্যক পূর্ণ অভ্যন্তরীণ কমপ্লিট করে, তাহলে যে সময় এত সংখ্যক পূর্ণ অভ্যন্তরীণ এত সংখ্যক পূর্ণ অভ্যন্তরীণ কম্পন কমপ্লিট করবে যে সময়, সেই সময়টাকে আমরা 1 সেকেন্ড বলে বিবেচনা করব। এটা গেল আমাদের প্রমাণ সময় বা 1 সেকেন্ড বলতে আমরা যেটা বুঝি। এর পরের বিষয় যেটা আমরা আসবো সেটা হচ্ছে গিয়ে যে আমরা দেখবো বিভিন্ন পরিমাপের একক কি না, আমরা যদি কোনো ক্ষুদ্র দূরত্ব পরিমাপ করি, অর্থাৎ আমি যদি এখন বৃহত্তর দূরত্বের কথা বলছি, এখন যদি আমি আমাদের ভারতবর্ষ থেকে লন্ডনের দূরত্ব যদি পরিমাপ করি, তাহলে সেটাকে মিটার দিয়ে পরিমাপ করলে কি ঠিক হবে, সেটাকে আমরা কিলোমিটার দিয়ে প্রকাশ করতে হবে। আবার যদি আমরা কিঞ্চিত পরিমাণ একটা ক্ষুদ্র বস্তু যদি আমরা পরিমাপ করি, দৈর্ঘ্যের পরিমাপ করি, সেক্ষেত্রে আমাদের কিন্তু মিলিমিটার একক ব্যবহৃত হয়। তাহলে আমরা দেখলাম যে ক্ষুদ্রতর একক পরিমাপের জন্য আমাদের ক্ষুদ্রতর এককের প্রয়োজন, আবার বৃহত্তর ভৌত রাশি পরিমাপের জন্য আমাদের বৃহত্তর একটা এককের প্রয়োজন। সেক্ষেত্রে এই জন্য আমাদের এখানে বিভিন্ন মাপের একক দেখবো। তাহলে আমরা প্রথমে আসছি যে দূরত্ব পরিমাপের বৃহত্তম একক কি, দূরত্ব পরিমাপের বৃহত্তম একক,
দূরত্ব পরিমাপের বৃহত্তর একক। দেখো তাহলে আচ্ছা বৃহত্তরটা আগে দেখো না, আগে ক্ষুদ্রতরটাই দেখো। ক্ষুদ্রতরটা কি দেখো, ক্ষুদ্রতর একক কি, অর্থাৎ খুবই ছোট 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 ছোট, যেগুলো প্রায় আমাদের কল্পনার বাইরে, এরকম ক্ষুদ্র বস্তু যখন আমরা দূরত্ব পরিমাপ করবো বা ব্যাস বা ব্যাসার্ধ পরিমাপ করবো, সেক্ষেত্রে আমরা কি কি ওই ক্ষুদ্রতর দূরত্ব এককগুলো আমরা ব্যবহার করবো, সেগুলো আমাদের দেখতে হবে। আচ্ছা তাহলে দেখো, এক নম্বর যেটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে গিয়ে মাইক্রোমিটার। মাইক্রোমিটার মিউ এম দ্বারা ডিনোট করা হয়। আচ্ছা মাইক্রোমিটারটা হচ্ছে তোমার কি কাজে ব্যবহৃত হয়? এই এককটা বিভিন্ন অণুজীবের ব্যাস বা ব্যাসার্ধ পরিমাপে আমাদের মাইক্রোমিটার ব্যবহৃত হয়। 1 মাইক্রোমিটার মিম এম ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার। এটা অবশ্যই মনে রাখতে হবে, 1 মাইক্রোমিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 6 মিটার। ওকে। আচ্ছা এবার দেখো পরের বিষয় যেটা আমাদের, তারপরে একক ক্ষুদ্রতর যে এককটা, সেটা হচ্ছে কি আমাদের কি না, আমরা আসবো পরে অ্যামস্ট্রম। এগুলো এটা হচ্ছে কি আমাদের কি ন্যানোমিটারটা দেখে নাও। ন্যানোমিটার, ন্যানোমিটারটা কি আমরা জানি যে ন্যানোমিটারটাও আমাদের তরঙ্গদৈর্ঘ্য, সাধারণত তরঙ্গদৈর্ঘ্য পরিমাপে ব্যবহৃত হয়। 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার। এটা হচ্ছে গিয়ে তরঙ্গের দৈর্ঘ্য পরিমাপ করতে আমাদের ব্যবহৃত হয়। ঠিক আছে, বুঝা গেল? তাহলে এবার বুঝতে হবে বিষয়টা যেটা, তারপরে আমরা দেখবো যে ক্ষুদ্রতর একক যেটা আরো আছে, কিছু ক্ষুদ্রতর একক, যেমন অ্যামস্ট্রম। অ্যামস্ট্রম, এই অ্যামস্ট্রমটা হচ্ছে কি 1 অ্যামস্ট্রম ইজ 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, অ্যামস্ট্রমটা এক্সামে খুব আসে। 1 অ্যামস্ট্রম ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। আচ্ছা অ্যামস্ট্রমটা কোন কাজে ব্যবহৃত হয়? না অ্যামস্ট্রম সাধারণত দেখবে যে গামা রে, এক্স রে, এই গামা রে এক্স রে তরঙ্গদৈর্ঘ্য পরিমাপ করতে আমাদের কি হয়? অ্যামস্ট্রম একক ব্যবহৃত হয়। হ্যাঁ, অ্যামস্ট্রম 1 অ্যামস্ট্রম ইনটু 10 মাইনাস 10 মিটার, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তারপরে আসছে আমাদের কি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে গিয়ে দূরত্ব পরিমাপের ক্ষুদ্রতর একক হচ্ছে কি আমাদের কি ফার্মি অর ফেমোমিটার, যেটাকে আমরা এফএম দ্বারা ডিনোট করি। ফার্মি, একে আমরা এফএম দ্বারা ডিনোট করি। এফএম, ফার্মিটা কি না, ফার্মি অ্যাকচুয়ালি কি কাজে লাগে না, ফার্মি এককটা সাধারণত পরমাণু, সেই পরমাণু নিউক্লিয়াস, অর্থাৎ কতটা মানে কল্পনার বাইরে। একবার ভাবো, আমরা তো পরমাণুকেই সামান্য ইনভিজিবল, সেই পরমাণু নিউক্লিয়াসের ভেতরে, নিউক্লিয়াসের ব্যাসার্ধ বা ব্যাস পরিমাপে আমাদের কি ব্যবহৃত হয়? ফেমোমিটার বা ফার্মি এককটা ব্যবহৃত হয়। সাধারণত 1 ফার্মি এফএম ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার। এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট। 1 ফার্মি অর ফেমোমিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। সাধারণত বলবে যে ফার্মি আমাদের সাধারণত পরমাণু নিউক্লিয়াসের ব্যাস বা ব্যাসার্ধ পরিমাপ করতে আমাদের ফার্মি একক ব্যবহৃত হয়। এর পরের যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা দেখলাম, তাহলে আমরা কি দেখলাম এখানে, যে দূরত্ব পরিমাপের ক্ষুদ্রতর এককগুলো আমরা দেখলাম। এবার আমরা দেখবো যে দূরত্ব পরিমাপের বৃহত্তর এককগুলো কি কি আছে। বৃহত্তর এককগুলো কি কি আছে দেখো, বৃহত্তর কিছু একক আছে যেগুলো আমাদের অনেক অনেক মানে নক্ষত্র, সূর্য, নক্ষত্র এবং গ্রহ টু গ্রহ, নক্ষত্র টু নক্ষত্র, এই সমস্ত দূরত্ব পরিমাপে আমাদের ব্যবহৃত হয় এই দূরত্ব পরিমাপের বৃহত্তর এককগুলো। সাধারণত দেখো যে আমাদের আছে, প্রথমে যেটা আমি বলি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, AU। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলতে আমরা কি বুঝি? তাহলে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলতে বোঝায়, অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বকে আমরা কি বলবো? সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বকে আমরা কি বলবো? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বকে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলা হয়। অন অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট AU, অন AU ইজ ইকুয়াল টু কত? 1.495 into 10 to the power 8 কিলোমিটার। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। 1 astronomical unit is equal to 1.495 into 10 to the power
কিলোমিটার। অর্থাৎ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলতে আমরা কি বুঝি? সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বকে আমরা অ্যাস্ট্রোনমিক্যাল বলি, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলি। এবং এই সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব পরিমাপ করার জন্য আমাদের অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ব্যবহৃত হয়। আর 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ইজ ইকুয়াল টু 1.495 × 10⁸ কিলোমিটার। ক্লিয়ার? এটা হচ্ছে আমার দূরত্ব পরিমাপের আরেকটা বৃহত্তর একক। এরপরে আমাদের যে এককটা আসবে সেটা হচ্ছে গিয়ে কি না, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের পরে আমাদের আসবে আলোকবর্ষ। আলোকবর্ষ টার্মটা শুনে মনে হচ্ছে যে একটা তারাদের সম্পর্কের বিষয়। কি আলোকবর্ষ ভেবে দেখেছো কি? তারাও যত আলোকবর্ষ দূরে। তাহলে দেখো, আলোকবর্ষটা হচ্ছে গিয়ে, অর্থাৎ আমরা যদি 365 দিন একটা বছরকে যদি আমরা ঘন্টা ঘন্টা থেকে সেটা 1 বছরকে যদি আমরা দিন থেকে যদি আমরা সেটাকে ঘন্টা থেকে সেকেন্ডে যদি কনভার্ট করার পর যতটা সেকেন্ড আসবে, ঠিক অত সেকেন্ডে আলো শূন্য মাধ্যমে যতটা দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা বলবো আলোকবর্ষ। কি অর্থাৎ আলো শূন্য মাধ্যমে, এটা কিন্তু বলা একান্তই প্রয়োজন, শূন্য মাধ্যমে আলো 1 বছর সময়ে বলতে পারো, 1 বছর সময়ে যতটা দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো আলোকবর্ষ। বোঝালো? তাহলে শূন্য মাধ্যমে আলো 1 বছর সময়ে যতটা দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলবো আলোকবর্ষ। আচ্ছা, তাহলে আলোকবর্ষ হচ্ছে আমরা দেখলাম যে এটা দূরত্ব পরিমাপের একটা বৃহত্তর একক। তাহলে 1 আলোকবর্ষ সমান কত কিলোমিটার? না, অন লাইট ইয়ার, আলোকবর্ষকে আমরা সাধারণত লাইট ইয়ার বলি। অন লাইট ইয়ার ইজ ইকুয়াল টু 9.45 into 10⁻12 কিলোমিটার। এটা হচ্ছে আলোকবর্ষ। 1 আলোকবর্ষ সমান, এই জায়গাটাও কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় এই জায়গাটা থেকে খুব প্রশ্ন হয় যে 1 লাইট ইয়ার, 1 লাইট ইয়ার ইকুয়াল টু হাউ মেনি কিলোমিটার। তাহলে আমরা দেখবো যে 1 লাইট ইয়ার বা 1 আলোকবর্ষ সমান হচ্ছে 9.45 into 10⁻12 কিলোমিটার। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমরা আরেকটা দূরত্ব পরিমাপের বৃহত্তর একক দেখবো, যেটা যেমন আমরা দেখলাম যে দূরত্ব পরিমাপের ক্ষুদ্রতর একক ফার্মি, দূরত্ব পরিমাপের সবচেয়ে ক্ষুদ্রতর একক হচ্ছে ফার্মি, তেমনি দূরত্ব পরিমাপের সবচেয়ে বৃহত্তর একক হচ্ছে গিয়ে পারসেক। এটাকে আমরা পিসি দ্বারাও ডিনোট করি। পিসি কি আগে পারসেক জিনিসটা বুঝতে হবে, কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা ভাইটাল। পারসেকের সংজ্ঞা মুখস্থ করে লাভ নেই, আগে জিনিসটা বুঝো, এমনি সংজ্ঞা পেয়ে যাবে। এটা হচ্ছে অন অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অন পিসি কেন্দ্রে মিনিট অন সেকেন্ড। দেখো, তাহলে পারসেক বলতে কি বুঝি? যে দূরত্ব 1 AU, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বৃত্তচাপে দৈর্ঘ্যের বৃত্তচাপ নিয়ে 1 AU পরিমাণ দৈর্ঘ্যের বৃত্তচাপ নিয়ে যে বৃত্ত তৈরি হবে, সেই বৃত্ত কেন্দ্রে যদি 1 সেকেন্ড কোণ উৎপন্ন করে, তখন আমরা তাকে বলবো, ওই দূরত্বটাকে আমরা বলবো 1 পারসেক। তাহলে যে দূরত্ব 1 AU বৃত্তচাপের 1 AU দৈর্ঘ্যের বৃত্তচাপ নিয়ে বৃত্তের কেন্দ্রে যদি 1 সেকেন্ড কোণ উৎপন্ন করে বৃত্তের কেন্দ্রে, তাহলে সেটাকে আমরা বলবো কি? 1 পারসেক। তাহলে 1 পারসেক হচ্ছে সেই দূরত্বটা, যে দূরত্ব কি করবে, ওই 1 AU বৃত্তচাপ বিশিষ্ট একটা বৃত্তের কেন্দ্রে 1 সেকেন্ড কোণ উৎপন্ন করবে, সেটাকে বলবো আমরা 1 পারসেক। তাহলে 1 পারসেক অন পিসি ইজ ইকুয়াল টু, এটা মনে রাখতে হবে, 3.084 into 10⁻13 কিলোমিটার। এটা কিন্তু আমাদের মনে রাখা একান্তই দরকার, এটা খুব ইম্পর্টেন্ট। আর একটা বিষয় ইম্পর্টেন্ট, যে লাইট ইয়ারের সঙ্গে পারসেকের একটা সম্পর্ক দেয়, কি না, অন, এটা দেখে নাও, অন লাইট ইয়ার ইজ ইকুয়াল টু, অন লাইট ইয়ার না, অন পারসেক ইজ ইকুয়াল টু 3.26 লাইট ইয়ার।
এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন হয় প্রচুর। 1 পারসেক ইজ ইকুয়াল টু 3.26 লাইট ইয়ার, আর 1 পিসি ইজ ইকুয়াল টু 3.084 × 10^13 কিলোমিটার। এই জায়গাটা কিন্তু অবশ্যই দেখতে হবে। তাহলে পারসেক হচ্ছে দূরত্ব পরিমাপের সবচেয়ে বৃহত্তর একক হচ্ছে কি আমাদের পারসেক, সবচেয়ে বৃহত্তর একক হচ্ছে পারসেক, দূরত্ব পরিমাপের বৃহত্তর একক। আচ্ছা, এবারে আসবো আমরা আমাদের পরের বিষয়। তাহলে আচ্ছা, আমরা তো দেখেছি যে আমরা দেখলাম দৈর্ঘ্য পরিমাপের বৃহত্তর একক দেখলাম, দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতর একক দেখলাম। আচ্ছা, ভর পরিমাপের ক্ষুদ্রতর একক কি, এটা জানতে হবে। কিন্তু আরেকটা বিষয় বলে দিই, যে এই যে আমরা পারসেক করলাম, পারসেক, আলোকবর্ষ, এগুলো সব শুনে মনে হচ্ছে যে এগুলো সব লব্ধ একক। পরীক্ষা এখান থেকে প্রশ্ন দেয়, পারসেক বা আলোকবর্ষ বা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এগুলো শুনে মনে হচ্ছে যে লব্ধ একক, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কি দৈর্ঘ্যেরই তো মানে আমাদের দৈর্ঘ্য যেটা অ্যাকচুয়ালি সব দৈর্ঘ্যই তো পরিমাপ করছে, দৈর্ঘ্য মৌলিক একক। তার জন্য এগুলো পারসেক, আলোকবর্ষ এগুলো সবই কি আমাদের পারসেক, আলোকবর্ষ এগুলো সবই মৌলিক একক, লব্ধ একক নয়। কারণ দৈর্ঘ্য পরিমাপের আমাদের মৌলিক একক হচ্ছে গিয়ে পারসেক, আলোকবর্ষ, তার জন্য এগুলো হচ্ছে মৌলিক একক, লব্ধ একক নয়। আচ্ছা, এবার আমরা আসবো যে ভর পরিমাপের ক্ষুদ্রতর একক না, ভর পরিমাপের ক্ষুদ্রতর একক হচ্ছে গিয়ে কি স্যার না, ভর পরিমাপের ক্ষুদ্রতর একক হচ্ছে কি আমাদের ডালটন। এটা মনে রাখতে হবে, ডালটন। এটা অনেক সময় দেয় পরীক্ষায়, ভর পরিমাপের ক্ষুদ্রতর একক হচ্ছে কি আমাদের ডালটন। আচ্ছা আচ্ছা, আমরা তো এটা দেখলাম না যে 1 কেজি ভর বা 1 গ্রাম ভর বলতে আমরা কি বুঝি, আমরা তো এটা দেখলাম না। তাহলে আমরা দেখবো 1 কিলোগ্রাম বলতে কি বুঝি। দেখো 1 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম বলতে কি বুঝি। দেখো বিষয়টা একটু ইম্পর্টেন্ট। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, বা তুমি এটাকে বলতে পারো 277 কেলভিন। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাও যা, 277 কেলভিনও তাই। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বা 277 কেলভিন উষ্ণতায়, এত উষ্ণতা 1 লিটার বিশুদ্ধ জলের ভরকে 1 কেজি। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বা 277 কেলভিন উষ্ণতার 1 লিটার বিশুদ্ধ জলের ভরকে আমরা কি বলবো, 1 কেজি বলে বিবেচনা করব। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে যে 4 কেজি কেন, এই 4 ডিগ্রি সেন্টিগ্রেড কেন, অন্য কোনো উষ্ণতা নিলে কি হতো, 4 ডিগ্রি সেন্টিগ্রেড কেন, 10 ডিগ্রি সেন্টিগ্রেড নয় কেন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড নয় কেন, 4 ডিগ্রি সেন্টিগ্রেড কেন না। 4 ডিগ্রি সেন্টিগ্রেড এই কারণেই নেওয়া হয়েছে, তোমরা তো ভালো করে জানো যে যে কোনো তরল পদার্থের উষ্ণতা যদি আমরা বৃদ্ধি করি তাহলে কি হয়, তার আয়তন বৃদ্ধি পায় এবং ঘনত্ব আস্তে আস্তে কমে যায়, ঘনত্ব হ্রাস পায়। কিন্তু জল হচ্ছে একটা এক্সেপশনাল বিহেভিয়ার দেখায় এখানে, কিরকম, যেটাকে আমরা জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলি। জলের একটা এক্সেপশনাল বিহেভিয়ার দেখা যায় যে জল 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত জলের উষ্ণতা যদি বৃদ্ধি করা হয় তাহলে কি হবে, জলের আয়তন কি হবে, হ্রাস পাবে এবং ঘনত্ব বৃদ্ধি পাবে। জলের আয়তন আস্তে আস্তে কি পাবে, হ্রাস পাবে, জলের আয়তন কমে যায়, সর্বনিম্ন হয়। অর্থাৎ আমরা জানি যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের আয়তন সর্বনিম্ন হয় এবং ঘনত্ব সবচেয়ে বেশি হয়, তাই আমরা 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এখানে উল্লেখ করতে হবে। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমরা মানটা নিচ্ছি। আচ্ছা, এবার আমরা দেখব যে 1 কিলোগ্রাম যেমন বললাম 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 277 কেলভিন উষ্ণতার 1 লিটার বিশুদ্ধ জলের ভরকে 1 লিটার আয়তনের বলতে হবে, 1 লিটার আয়তনের 1 লিটার আয়তনের বিশুদ্ধ জলের ভরকে আমরা 1 কেজি বলবো। সিমিলারলি যদি আমরা এখানে 1 গ্রাম কথাটা উল্লেখ করতে হয় তাহলে আমরা সে একই বলবো। 1 গ্রাম বলতে যদি আমরা বোঝাই যে 1 গ্রাম বলতে কি বোঝো, তাহলে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বা 277 কেলভিন উষ্ণতার 1 লিটার নয়, তখন 1 সেমি কিউব, 1 সেমি কিউব আয়তনের বিশুদ্ধ জলের ভরকে আমরা 1 গ্রাম বলবো। এই গেল আমাদের কিলোগ্রাম এবং কিলো ভর। আর যদি আমাদের লিটার আসে, যে 1 লিটার বলতে কি বোঝো, এটাও দেয়। 1 লিটারের সংজ্ঞা কি, 1 লিটারের সংজ্ঞা হচ্ছে ওই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বা 277 কেলভিন উষ্ণতার
1 কেজি বিশুদ্ধ 1 কেজি বিশুদ্ধ জলের ভরকে আমরা কি বলবো? 1 কেজি বিশুদ্ধ জলের আয়তনকে আমরা কি বলবো? 1 কেজি ভরে 1 কেজি ভরের বিশুদ্ধ জলের আয়তনকে আমরা 1 লিটার বলে বিবেচনা করব। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বা 270 কেলভিন উষ্ণতা 1 কেজি ভরের বিশুদ্ধ জলের আয়তনকে আমরা 1 লিটার বলবো। এগুলো আমাদের লিটারের সংখ্যা। আচ্ছা, এবার আমাদের পরের বিষয় যেটা আমরা আসবো সেটা হচ্ছে গিয়ে কি, পরের আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে মাত্রা। খুবই ইম্পর্টেন্ট, মাত্রা বা ডাইমেনশন। মাত্রা বিষয়টা বলি, মাত্রা তুমি যদি আজকে মাত্রা শেখো, সেটা কিন্তু যতদিন তুমি বিজ্ঞান নিয়ে থাকবে, মানে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে, সেটা ফিজিক্স কিংবা কেমিস্ট্রি হোক না কেন, মাত্রার কিন্তু প্রয়োজন তোমার সবসময় পড়বে। যে কোনো চাকরি পরীক্ষাতেও আমাদের মাত্রা থেকে প্রশ্ন দেয়। তাহলে মাত্রাটা খুব ভাইটাল একটা পয়েন্ট বা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যেখান থেকে ফিজিক্সের প্রত্যেকটা পার্টেই কিন্তু প্রত্যেকটা টপিকে মাত্রা কিন্তু টাচে থাকে। একক, মাত্রা এগুলো কিন্তু টাচে থাকে। হ্যাঁ, আমাদের বিশ্লেষণ করতে হয় বা মাত্রা নির্ণয় করতে হয়। তো এই জায়গাটা খুব ভালো করে আমাদের দেখতে হবে। মাত্রা বা ডাইমেনশনটা কি? দেখো, আমি যদি একটা কোশ্চেন এখানে প্রথমেই রেখে দিই, বল, এই যে এটা একটা ভৌত রাশি, ঠিক আছে, বল একটা ভৌত রাশি। স্যার এটা ভেক্টর রাশি না স্কেলার রাশি? তুমি বললে ভেক্টর রাশি, ওকে। বাট আমি বলছি আচ্ছা বলো তো বল কোন কোন মৌলিক রাশি দিয়ে তৈরি? তখন কিন্তু ভাবতে হচ্ছে আমাদেরকে, তখন একটু সময় লাগছে আমাদের, যে বল হচ্ছে, বল কোন কোন মৌলিক রাশি দিয়ে তৈরি এবং ওই মৌলিক রাশির সাথে বলের কি সম্পর্ক, তাই না? তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোশ্চেন অ্যারাইজ হচ্ছে, কিন্তু সেই কোশ্চেনটা অ্যান্সার করতে গেলে আমাদের একটু সময় লাগছে। তাহলে যদি আমরা মাত্রাটা বা মাতৃ সংকেত যদি আমরা শিখে যাই, তাহলে কি করতে পারবো? খুব ইজিলি আমরা বলে দিতে পারবো যে বল কোন কোন মৌলিক রাশি দিয়ে তৈরি। বল তো একটা লব্ধ একক, তাহলে এই বলের মধ্যে কোন কোন মৌলিক রাশি অবস্থিত আছে এবং কতগুলো মৌলিক রাশি দিয়ে তৈরি বল, সেটাও আমরা ইজিলি বলে দিতে পারবো। এবং ওই মৌলিক রাশির সাথে বলের কি সম্পর্ক, সেটাও কিন্তু আমরা ইজিলি বলে দিতে পারবো। কিভাবে? মাত্রা বিশ্লেষণ করে। দেখো, তাহলে মাত্রা কি? মাত্রা কিছু নয়, কোন মৌলিক রাশিদের ঘাতে প্রকাশ করলে সেটাকে আমরা কি বলবো? মাত্রা বিষয়। এর মাত্রীয় সংকেতটা কি? এবার মাত্রীয় সংকেতটা কি? দেখো, মাত্রীয় সংকেত বা মাত্রীয় সমীকরণ যদি বলা হয়, মাত্রীয় সমীকরণ হচ্ছে গিয়ে কোন একটা লব্ধ একক, ওই লব্ধ এককের মধ্যে অবস্থিত কিছু না কিছু মূল একক তো থাকবেই। বল যেমন একটা লব্ধ একক, ওই লব্ধ এককের মধ্যে তো অবশ্যই, বলটা তো একা একা তৈরি হয়নি, অনেকগুলো মৌলিক একক দিয়ে তৈরি। তাহলে কোনো একটা লব্ধ একক, তার মধ্যে অবস্থিত মৌলিক একক, সেই মৌলিক এককের ঘাত সহ যে এক্সপ্রেশনটা, কোন লব্ধ এককের মধ্যে মূল এককের ঘাত সহ যে এক্সপ্রেশনটা, সেটাকে আমরা বলবো ওই এককের মাত্রীয় সমীকরণ। এবার এই মাত্রীয় সমীকরণ করতে গেলে আমাদের কতগুলো বিষয়, মানে কতগুলো ভৌত রাশির মাত্রা, আমাদের মাত্রার প্রতীক জানা একান্তই প্রয়োজন। যেমন আমি বলি, ভর এর মাত্রা হচ্ছে গিয়ে এম, দৈর্ঘ্য মাত্রা এল, দৈর্ঘ্য বলো কিংবা সরণ এর মাত্রা কিন্তু এল। সময় টি, টাইম, টি ফর টাইম, লেন্থ ফর, এল ফর লেন্থ, এম ফর ম্যাস। আরো আছে আমাদের কি, উষ্ণতা বা তাপমাত্রা যদি আমরা বলি, তাপমাত্রা সেটাকে আমরা কে, কেলভিন দিয়ে নিয়ে করি। আমাদের মোল আছে, পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা সেটাকে আমরা মোল দিয়ে নিয়ে করি। সেইগুলো সব হচ্ছে মাত্রীয় প্রতীক আর কি, বিভিন্ন ভৌত রাশি। আচ্ছা, তাহলে আচ্ছা হ্যাঁ, তাহলে আমাদের বেশিরভাগই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে ভর, দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা। কোনো কোনো সময় প্রয়োজন হয়। আমাদের বেশি অ্যাপ্লিকেশন আছে এই তিনটে ভৌত রাশি দিয়ে, ভর, দৈর্ঘ্য, সময়। বেশি বেশি অ্যাপ্লিকেশন বা আমাদের অ্যাপ্লিকেশন যেগুলো আমরা প্রবলেম বা নিউমেরিক্যাল গুলো করবো, সেগুলো বেশি ভর, দৈর্ঘ্য, সময় এর উপর বেস করে। এখানে বিষয় হচ্ছে যে আমি প্রত্যেকটা মাত্রার প্রতীককে আমরা কিন্তু থার্ড ব্র্যাকেটে ঘিরে দিচ্ছি। এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে মাত্রা যখনই আমরা মাত্রার সমীকরণ লিখবো, মাত্রার প্রতীক লিখবো, তখন থার্ড ব্র্যাকেটে ওটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেওয়াটা একান্তই প্রয়োজন, না হলে কিন্তু হাফ নাম্বার কাটা যাবে।
এটা নিয়ম আছে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে মাত্রিক প্রতীক। এবার আমরা দেখব যে কতগুলো ভৌত রাশি মাত্রা কিভাবে নির্ণয় করতে হয়। দেখো, তাহলে যেমনটা বলি যে আমি প্রথমে বেগের মাত্রা আছে। বেগের মাত্রা কি স্যার? বেগ সমান কি? সরণ বাই সময়। সরণের মাত্রা এল আমরা দেখলাম আগে। সময় মাত্রা কি? সময় মাত্রা টি। তাহলে এটা কি হবে? এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এই টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান আমরা সেই সূচকে শিখেছি ক্লাস 9 এ ম্যাথে করেছি সূচক। সেই সূচকের আমরা জানিছি যে যদি কোনো একটা ভৌত রাশি বা কোনো একটা চলরাশি যদি নিচে ভাগ হয়ে থাকে, সেই চলরাশিটাকে আমরা কি করি? উপরে আমরা সেটাকে ইনভার্স করে লিখতে পারি, তাই না? সেটাই হয়েছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তেমনি আমরা দেখব যে ত্বরণের মাত্রার সংকেত কি? ত্বরণ সমান কি? বেগ পরিবর্তনের হার। বেগ পরিবর্তনের হার বাই সময়। তাহলে বেগ পরিবর্তনের হার মানে বেগই বোঝাচ্ছে, তাই না? তাহলে বেগ পরিবর্তনের হার মানে হচ্ছে কি আমাদের সরণ, যেটা সরণ বাই সময়। তাহলে এটা কি হবে? এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আর নিচে আসবে টি। তাহলে কি আসবে? এল টি টু দি পাওয়ার মাইনাস টু। এই যে মাথায় কিছু নাই, পাওয়ারে ওয়ান ছিল, এই ওয়ান উপরে গিয়ে ইনভার্স হয়ে গেল, তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের ত্বরণের মাত্রিক সংকেত। এবার যদি আমরা বলি যে বল, বল সমান কি? বল নিউটনের প্রথম দ্বিতীয় গতিসূত্র কি ছিল? এফ ইজিক্যাল টু ম্যা, এফ ইজিক্যাল টু এম এ। সেখানে এমটা হচ্ছে গিয়ে বস্তুর ভর, আর এটা হচ্ছে বস্তুর ত্বরণ। তাহলে আমরা কি পাবো? এখান থেকে এম এর মাত্রা তো আমরা জানি, ভরের মাত্রা এম, আর ত্বরণের মাত্রা তো আমরা দেখলাম স্যার এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে অ্যাকচুয়ালি কি আসছে? এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। এটা হচ্ছে কি আমাদের কি? বলের মাত্রা। আচ্ছা, আমি প্রথমে একটা কোশ্চেন অ্যারাইজ করেছিলাম যে তাহলে বলটা কি? বলটা একটা ভেক্টর রাশি, লব্ধ রাশি, কিন্তু বলটা কোন মৌলিক একক দিয়ে তৈরি সেটা কিন্তু আমরা বলতে পারি। দেখো এবার পারবে। বল হচ্ছে গিয়ে ভর, সরণ এবং সময়, এই সমস্ত মৌলিক রাশিগুলো আছে, বা বেগ ভরা আছে বলতে পারো। তাহলে অনেকগুলো মৌলিক রাশি দিয়ে তৈরি আমাদের বল, ইজিলি আমরা বলতে পারছি। এবং ওই মৌলিকের সঙ্গে বলের কি সম্পর্ক সেটা আমরা কিন্তু ইজিলি বলতে পারছি। মাত্রা বিশ্লেষণের হচ্ছে এটা একটা বিশেষ একটা আমাদের সুবিধে, যে খুব ইজিলি আমরা বলতে পারি যে ওই ভৌত রাশিটা কোন মৌলিক রাশি দিয়ে, কোন কোন মৌলিক রাশি দিয়ে তৈরি সেটা আমরা ইজিলি বলতে পারি। তাহলে এটা আমরা দেখলাম যে বলের মাত্রিক সংকেত। হ্যাঁ, এবার মাত্রা নির্ণয় করাটা কিন্তু খুব কঠিন না। মাত্রা নির্ণয় করাটা হচ্ছে এই তিনটে মাত্রা জানার পরে ওই ভৌত রাশিগুলোর সঙ্গে আমাদের একটু সম্পর্কটা জানতে হবে। সেটা আমরা দেখলাম যে এখন আমরা যেমন বেগ দেখলাম, বল দেখলাম, ত্বরণ, এই রাশিগুলোর সঙ্গে তোমরা কিন্তু এখনো পরিচয় হওনি। আস্তে আস্তে যখন এই রাশিগুলোর সাথে পরিচয় হয়ে যাবে, এই রাশি সম্পর্কে আরো যখন জানবে, তখন কিন্তু মাত্রা বিশ্লেষণ বা মাত্রা নির্ণয় করা কিন্তু আরো ইজি হয়ে যাবে। কিন্তু তোমাদের মৌলিক কতগুলো এককের মাত্রা প্রতীক তোমাদের কিন্তু জানা একান্তই প্রয়োজন। আচ্ছা, তাহলে মাত্রার সাহায্যে আর কি করতে পারি আমরা? দেখো, মাত্রিক সমীকরণের সাহায্যে কোনো একটা সমীকরণ মাত্রাগতভাবে কতটা ঠিক বা কতটা সত্য সেটা কিন্তু আমরা যাচাই করতে পারি। কিভাবে? দেখো, আমরা নিউটনের একটা গতীয় সমীকরণ আছে কি না, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। ওকে, তাহলে এস যদি আমরা লেফট হ্যান্ড সাইড দেখো, লেফট হ্যান্ড সাইডে এস এর মাত্রা কি হবে স্যার? এস প্লাস সরণ, সরণের মাত্রা এল। ওকে, রাইট হ্যান্ড সাইডে দেখো, রাইট হ্যান্ড সাইডে আছে ইউটি। ইউটা বলে দিই, এসটা হচ্ছে সরণ বস্তুর, ইউটা হচ্ছে পার্থিব বেগ, টি সময়, আর এটা হচ্ছে গিয়ে এখানে যে এটা আছে এটা বস্তুর ত্বরণ, আর এটা হচ্ছে সময়। তাহলে রাইট হ্যান্ড সাইডে আমরা দেখলাম যে ইউটির কি মাত্রা বিশ্লেষণ যদি আমরা করি, তাহলে ইউটি কি আসবে? ইউ হচ্ছে কি আমাদের কি না, ইউটা হচ্ছে কি আমাদের প্রাথমিক বেগ। তাহলে বেগের মাত্রা কি স্যার? এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আবার এখানে একটা টি আসছে, টি, তাহলে কি আসবে? এল টি টু দি পাওয়ার মাইনাস। এখানে দেখো বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আবার এখানে একটা ওয়ান আছে, পাওয়ার কিছু নেই মানে প্লাস ওয়ান। তাহলে আমরা সূচকের ভাষায় দিয়ে করতে, তাহলে এল টু, তাহলে এখানে আমাদের কি থাকছে না, টি এর মধ্যে জিরো থাকছে, তার মানে এটা শুধু পড়ে থাকছে আমাদের এল রাইট হ্যান্ড সাইডে। আচ্ছা, তারপর রাইট হ্যান্ড সাইডে আরেকটা পড়া আছে হাফ অফ এ টি স্কোয়ার। হাফটা তো কি? হাফটা মাত্রাহীন কোন একটা কনস্ট্যান্ট ভ্যালু বলতে পারো, ধ্রুবক। তাহলে আমাদের শুধু এ টি স্কোয়ারে আমাদের মাত্রা বিশ্লেষণ করতে হবে। এটা হচ্ছে ত্বরণ,
এল টি টু দি পাওয়ার মাইনাস টু ত্বরণের মাত্রা। আর আমাদের টি স্কোয়ার মানে হচ্ছে গিয়ে স্যার টি স্কোয়ার, তাহলে আমাদের টি স্কোয়ার এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এই দুটোকে আমরা যখন লিখবো তখন আমরা এই মাইনাস টু প্লাস টু কেটে গিয়ে আমাদের শুধুমাত্র এল পড়ে থাকে। তাহলে আমরা কি দেখলাম যে দুই দুই পক্ষই আমরা রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইডে দুই দিক থেকে আমরা দেখলাম যে কি করে থাকছে, একটাই শুধু ডাইমেনশন করতে সেটা হচ্ছে এল। তার জন্য এটা কি মাত্রাগতভাবে এই সমীকরণটা ঠিক আছে, মাত্রাগতভাবে এই সমীকরণটা ঠিক আছে। তাহলে মাত্রিক সমীকরণ যাচাই করে আমরা কি করলাম, কোন একটা সমীকরণ কতটা সত্য বা কতটা ভুল বা ঠিক সেটা কিন্তু আমরা মাত্রিক সমীকরণের সাহায্যে আমরা নির্ণয় করতে পারছি। তাহলে মাত্রা বিশ্লেষণের এই একটা আর একটা ভালো দিক। আচ্ছা, এরপরে আমরা আরো দেখব যে মাত্রা বিশ্লেষণ করে বিভিন্ন ভৌত রাশি যেগুলো আছে তাদের আরো কিছু সমীকরণ যেগুলো আছে, যেমন এফ ইজিক্যাল টু এম এ, ই ইজিক্যাল টু এম সি স্কয়ার, সেগুলো আমরা কি করতে পারি, যাচাই করতে পারি যে সমীকরণটা মাত্রাগতভাবে কতটা ঠিক। তো আজকে ক্লাস ছিল এগুলোই। তো পরের ক্লাসে আমরা বিভিন্ন বিভিন্ন যে ভৌত রাশিগুলো আছে, যেমন দেখলাম দৈর্ঘ্য দেখলাম বা ভর দেখলাম, সেগুলোকে কিন্তু আমরা ওই পার্টিকুলার একক দিয়ে পরিমাপ করব। আস্তে আস্তে আমরা কিন্তু বিভিন্ন অসম বস্তুর আকৃতি বা অসম আকৃতি বস্তুর ক্ষেত্রফল আমরা পরিমাপ করব পরের ক্লাসে। তাহলে কেমন লাগলো বলো ক্লাসটা, অবশ্যই জানাও, ঠিক আছে? কারণ তোমরা ক্লাসটার বিষয়ে কমেন্টে জানাবে, তারপরে আমার ক্লাসে কিছু কিছু ভুল আছে কিনা বা ক্লাসটা আদৌ তোমাদের ভালো লাগছে কিনা সেটা আমরা জানতে পারবো। নেগেটিভ ফিডব্যাক যদি আসে তাহলে কি করবো, আমি আমার ক্লাসের মুডটাকে চেঞ্জ করবো, মোমেন্টাম নিয়ে আসবো। কারণ মোমেন্টাম দরকার, লাইফে মোমেন্টাম দরকার, পড়াশোনাতে মোমেন্টাম দরকার, মোমেন্টাম সব জায়গাতেই দরকার। ভালো থাকো সবাই।